বিনয়ের সঙ্গে অনুরোধ, আজই নির্বাচনের তারিখ ঘোষণা করুন বলছেন ফারুক। এবং সর্বশেষ জানাবো, ঘোষণাপত্র শুনে মনে হয়েছে শেষ হয়েও হইল না শেষ, মঞ্জু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বিনয়ের সঙ্গে অনুরোধ, আজই নির্বাচনের তারিখ ঘোষণা করুন বলছেন ফারুক। সংসদ নির্বাচনের তারিখ আজকেই ঘোষণা করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, আপনাকে আমরা পছন্দ করি, কিন্তু কারো কথায় নির্বাচন নিয়ে টালবাহানা করবে না। জয়নুল আবেদিন ফারুক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে সমাবেশে বলেন, বিনয়ের সঙ্গে অনুরোধ করব, আজকেই নির্বাচনের তারিখ ঘোষণা করুন। কেননা যত নির্বাচন বিলম্বিত হচ্ছে ততই আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে এবং ষড়যন্ত্র হচ্ছে। হাসিনার বিচার আপনারা করেন, কোনো আপত্তি নাই। এই বাংলাদেশের প্রত্যেক নিপীড়নকারীর বিচার হবে ইনশাল্লাহ। সমাবেশে একটি পক্ষ ষড়যন্ত্র করছে উল্লেখ করে বিএনপি নেতা ফারুক বলেন, ইনশাল্লাহ দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। একমাত্র আল্লাহ ছাড়া কেউ নির্বাচন বন্ধ করতে পারবে না। যারা পিআর ও সংখ্যাগরিষ্ঠতা পদ্ধতিতে ভোট চায়, আপনারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, তার পরিণামে পেয়েছেন ফাঁসি। 2014 সালে জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের বিনা ভোটে অংশ না নিত, তখন একমাত্র আল্লাহ ছাড়া শক্তি ছিল না ওই নির্বাচন করার। হোসেন মোহাম্মদ এরশাদ সেদিন বেইমানি করে হাসপাতালের সিটে বসে বিনা ভোটে এমপি হয়েছেন। সেই আওয়ামী লীগ জাতীয় পার্টিকেও পচিয়ে দিয়েছে। বিএনপির এই নেতা বলেন, যারা 71-এর স্বাধীনতা মানে না, যারা ডক্টর ইউনূসের নির্বাচন মানে না, তারা এখন ষড়যন্ত্র করে তারেক রহমানকে ক্ষমতায় আসতে দিতে চায় না। তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। নির্বাচন ইনশাল্লাহ হবে। বঙ্গোপসাগরে যেমন বাদ দেওয়া সম্ভব নয়, তেমনি বিএনপিকে বাদ দিয়ে এই দেশে কোনো নির্বাচন কেউ করতে পারবে না। দলের মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে জয়নুল আবেদিন ফারুক বলেন, যারা সেনবাগে এমপি হতে চান, দয়া করে জনগণের কাছে যান। বিভেদ সৃষ্টি করে নতুন লোক আমদানি করে এই দেশের রাজনীতি করানো কঠিন হবে। ঘোষণাপত্র শুনে মনে হয়েছে শেষ হয়েও হইল না শেষ, মঞ্জু। আমরা আশা করেছিলাম প্রত্যাশাদীপ্ত অঙ্গীকার থাকবে জুলাই ঘোষণাপত্রে, কিন্তু সেটা পাইনি। অনেক কিছুই আশা করেছিলাম। দৃঢ় অঙ্গীকারের বিষয়টি না থাকায় খানিকটা হতাশা প্রকাশ করেছেন আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, ঘোষণাপত্র শুনে মনে হলো শেষের দিকে এসে কিছুটা ব্যতয় ঘটেছে। আমাদের মনে হয়েছে যেন শেষ হয়েও হইল না শেষ। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান মঞ্চে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের আমন্ত্রণে সাড়া দিয়ে মঞ্জুর নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রধান উপদেষ্টার ঘোষণাপত্র পাঠ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, বিশেষ করে আমরা দ্বিতীয় রিপাবলিক চেয়েছিলাম, যেটা জুলাই ঘোষণাপত্রে থাকবে। আরো অনেক কিছু চেয়েছিলাম, সেগুলো এখানে নেই। তিনি বলেন, আমরা অনেক আশা করেছিলাম যে জুলাই ঘোষণাপত্রে দৃঢ় একটা অঙ্গীকারের কথা থাকবে। আমাদের প্রথম স্বাধীনতার ঘোষণাপত্রে যে কথাটা ছিল যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার, আমাদের আক্ষেপ ছিল যে এগুলো আমরা পূরণ করতে পারি নাই। এবারও আমরা চেয়েছিলাম যে সেরকম একটা প্রত্যাশাদীপ্ত অঙ্গীকার থাকবে। মঞ্জু বলেন, ঘোষণাপত্র শুনে মনে হলো শেষের দিকে এসে কিছুটা ব্যতয় ঘটেছে। আমাদের মনে হয়েছে যেন শেষ হয়েও হইল না শেষ। মানে আশা পূর্ণ হয়েছে, কিন্তু পূর্ণতা রয়ে গেছে, অপূর্ণতা রয়ে গেছে। তারপর আমরা মনে করি এটি বড় একটা ঘটনা, ইতিহাস সৃষ্টিকারী ইভেন্ট আমাদের দেশে হয়েছে। আমরা আশা করি আজকের এই ঘোষণাপত্র নতুন প্রজন্মকে নতুন করে জাগ্রত করবে। দেশবাসীকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই। প্রিয় দর্শক, হাসিনাকে হয়তো দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে না, ধারণা আসিফ নজরুলের। শেখ হাসিনার বিচার হলেও তাকে হয়তো দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে না বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, আমরা জানি প্রধান যে আসামি আছে, প্রধান অপরাধী আছে। আমার ধারণা, আমি জানি না এভাবে বলাটা ঠিক হচ্ছে কিনা, আমার ধারণা তার শেষ দিন ভারতেই কাটবে। তাকে বোধহয় আমরা কখনো পাবো না। কিন্তু বাংলাদেশের মানুষের মনে যে ঘৃণা নিয়ে সে বেঁচে থাকবে, সেটাও যদি আমাদের অর্জন হয়, সেটাও কম নয়। এত ঘৃণা মানুষের, এত কষ্ট, এত ক্ষোভ। এই ঘৃণা থেকে, ক্ষোভ থেকে, ক্রোধ থেকে আশা আছে সংস্কারের মাধ্যমে এইরকম শাসক যেন দেশে আর তৈরি না হয়। আমরা চেষ্টা করছি, আমাদের চেষ্টার ত্রুটি নাই। জুলাই গণঅভ্যুত্থানে নির্বিচারে মানুষ হত্যা প্রসঙ্গে আসিফ নজরুল বলেছেন, যুদ্ধক্ষেত্রেও কিছু কাজ নিষেধ করা আছে। কেউ পালাচ্ছেন, কেউ নিরস্ত্র মানুষ মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন, এমন মানুষকে যুদ্ধক্ষেত্রেও হত্যা করা যায় না। পৃথিবীর যে কোনো আইনে এটা যুদ্ধাপরাধ। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানকালে দেখা গেছে পালিয়ে যাচ্ছে এমন মানুষকে মেরে ফেলা হয়েছে। মৃত্যু যন্ত্রণায় কাতর একজন মানুষকে গুলি করা হচ্ছে। মানুষ হাত জোড় করছে, তার কাছে থেকে গুলি করা হচ্ছে। একটা মানুষ মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন, তার মাথায় গুলি করা হয়েছে, লাশ পুড়িয়ে দিয়েছে। তিনি বলেন, পুলিশকে যে এরকম একটা অমানুষ, বেপরোয়া, ভয়াবহ বাহিনীতে রূপান্তর করেছে, সে কত বড় অমানুষ, কত বড় অমানুষ হতে পারে সে।
কোনো একটা পুলিশ বাহিনী সম্ভবত প্যালেস্টাইনের মানুষকে বোধহয় এভাবে মারে। একটা দেশের সুশৃঙ্খল বাহিনী আমার ট্যাক্সের টাকায় চলা তাকে ইসরায়েলি বাহিনীর মতো করে বাহিনী বানিয়েছে, যেটা এভাবে খুন করতে পারে। জুলাই গণঅভ্যুত্থানকালে নির্বিচারে মানুষ হত্যার অসংখ্য ফুটেজ আছে বলে উল্লেখ করেন আইন উপদেষ্টা। তিনি বলেন, আমরা যদি শেখ হাসিনার স্ট্যান্ডার্ডে বিচার করতাম তাহলে এই বিচার 4 থেকে 5 মাস হয়ে যেত। আমরা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক জাতীয়ভাবে গ্রহণযোগ্য 20 বছর 30 বছর পরও যেন বিচার নিয়ে প্রশ্ন না ওঠে, এজন্য পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে এবং আইন সংশোধন করে বিচার করছি। এখানে আপনার মাঝে মাঝে মনে হয় জীবনের সবচেয়ে বড় শান্তির দিন বোধহয় থাকবে বিচার যখন শেষ হবে। আইন উপদেষ্টা বলেন, তিনি যখন আইন মন্ত্রণালয়ের দায়িত্ব নেন তখন শুভাকাঙ্ক্ষীরা বলেছেন তিনি সবচেয়ে বেশি সমালোচিত হবেন, কারণ আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় হলো সমালোচিত হওয়ার জায়গা। এই সরকার চলে যাওয়ার পর সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবেন তিনি। আসিফ নজরুল বলেন, আপনারা জানেন কেন ঝুঁকিতে থাকবো? দুঃখ নাই, আল্লাহ আমাকে এত বড় একটা সুযোগ দিয়েছেন দায়িত্ব পালনের জন্য। আমার জানা মতে এই দায়িত্ব পালনে আমার ও টিমের এক বিন্দু গাফলতি নেই, এক বিন্দু অবিচার করার ইচ্ছা নাই। সুবিচার করার মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। ইনশাল্লাহ আশা করি আমাদের সরকারে থাকা অবস্থায় তার বিচার শেষ হবে। গত 1 বছর অনেক সংকট ও সম্ভাবনার মধ্যে দিয়ে পার করেছি, বলছেন উপদেষ্টা। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গত 1 বছরে আমরা অনেক সংকট ও সম্ভাবনার মধ্যে দিয়ে পার করেছি। অনেক দুর্ঘটনা আমরা গভীরভাবে বেদনাহত হয়ে পড়েছে। তিনি বলেন, সর্বশেষ মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে ঝরে গেছে আমাদের কোমলমতি শিশু সহ বেশ কিছু মানুষের প্রাণ। আগুনে পুড়ে আহত হয়েছেন অনেকেই। এই ঘটনা আমাদের সবাইকে শোকস্তব্ধ করে দিয়েছে। এই দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করছি। যারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই ভয়াবহ দুর্ঘটনার পর সিঙ্গাপুর, চীন, ভারত সহ কয়েকটি দেশে যেসব চিকিৎসক এবং নার্স আহতদের সেবায় অক্লান্ত পরিশ্রম করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা রক্ত দিয়ে আহতদের পাশে দাঁড়িয়েছেন কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতিও। প্রধান উপদেষ্টা বলেন, আজ 5ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। 1 বছর আগে এই দিনে জুলাই গণঅভ্যুত্থান পূর্ণতা পায়, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয় প্রিয় স্বদেশ। তিনি আরো বলেন, গত বছরের জুনে আদালতের একটি রায়ে সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল হলে দেশের তরুণ শিক্ষার্থী সমাজ বিক্ষুব্ধ হয়ে ওঠে। তাদের এই ক্ষোভ দাবানলে পরিণত হয়ে স্বৈরাচারের তুচ্ছ-তাচ্ছিল্য, দমন-পীড়নে, নির্বিচারে গুলিবর্ষণ, নির্মম হত্যাযজ্ঞের কারণে স্বৈরাচারী শাসকের নির্দেশে পরিচালিত হত্যাযজ্ঞের সামনে নির্ভীক চিত্তে দাঁড়িয়েছিল এদেশের ছাত্র শ্রমিক জনতা। তাদের সম্মুখভাগে ছিলেন আমাদের অদম্য নারীরা। দেশকে স্বৈরাচার মুক্ত করতে অকাতরে জীবন উৎসর্গ করেছেন তারা। জনতার আদালতে শেখ হাসিনার প্রতীকী ফাঁসি। বিডিআর হত্যা, শাপলা গণহত্যা, 24-এর গণহত্যায় অভিযুক্ত ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রতীকী ফাঁসি সম্পন্ন করেছে ছাত্র জনতা। সকাল 10:30টার দিকে জাগ্রত জুলাই ও জুলাই ঐক্যের আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রকাশ্যে ফাঁসি কার্যকর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান